2021 বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে মানুষের মধ্যে হইচই, যেখানে আমরা দেখছি ইতিমধ্যে দুটি দফার ভোট হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় দফার 31 আসনের নির্বাচনের লড়াই সম্পর্কে। গ্রাউন্ড রিপোর্ট কি বলছে, গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী কোন আসন কোন দল পেতে চলেছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন যে কোন দল কোন আসনে জয়লাভ করতে পারে। চলুন, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করার পাশাপাশি অল নোটিফিকেশনকে অন করে দেবেন। যেখানে বাংলার 2 দফার নির্বাচন ইতিমধ্যেই মিটেছে। তৃতীয় দফা ভোটে দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির 31টি আসনে ভোট গ্রহণ। 3 জেলায় তৃণমূলের গড় হিসেবে পরিচিত। ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2021 এই 3 জেলাতেই তৃণমূলের গড় হিসেবে কিন্তু পরিচিত। তবে লোকসভা নির্বাচনে বেশ কিছু আসনে বিজেপির অনুকূলে চোরা স্রোত বয়েছে। তাই 21 নির্বাচন সব পক্ষের কাছেই এসিড টেস্ট। সব পক্ষই একে অপরকে কড়া টক্কর দিতে কোমর বেঁধে তৈরি। কোন আসনে এগিয়ে কে, তৃতীয় দফা নির্বাচনের আগে কি বলছে গ্রাউন্ড রিপোর্ট। যেমন প্রথমেই চলুন আমরা দক্ষিণ 24 পরগনা জেলা থেকে জেনে নেই। দক্ষিণ 24 পরগনার বাসন্তী বিধানসভা আসনে ভোট রয়েছে। তৃতীয় দফায় যেখানে বাসন্তী বিধানসভা আসন এলাকায় বিজেপির প্রভাব রয়েছে, ভোট কাটাকাটি হতে পারে তৃণমূল আইএসএফ এর মধ্যে। সেই অঙ্কে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেতে পারে বিজেপি। তবে লড়াই মোটেও সহজ নয়। কুলতলি এই কেন্দ্রে এসইউসিআই এর সংগঠন মজবুত, মানুষের আস্থা বাড়ছে তাদের উপর। ফলে দক্ষিণ 24 পরগনার এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি চতুর্মুখী লড়াই হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিব মহল। কুলপি বিধানসভা আসন এই এলাকা তৃণমূলের গড় হিসেবে পরিচিত। বিজেপির সংগঠন নেই। পঞ্চায়েত নির্বাচনের থেকে লোকসভা ভোট সর্বক্ষেত্রেই এগিয়ে তৃণমূল। সংখ্যালঘু ভোট কাটতে পারে আইএসএফ প্রার্থী। ভোট কাটলে লাভ বিজেপির। পীরজাদার দলের ভোট কাটাকাটির অঙ্কের উপর ভরসা করে আশায় বুক বাঁধছে গেরুয়া শিবির। তবে সেই কাটাকুটিতে কতটা লাভ হয় 2রা মেয়ের পর সেটা বোঝা যাবে। তারপরে যে বিধানসভা আসনটি ভোট রয়েছে সেটি হল রায়দিঘি। তৃণমূলের প্রার্থী দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। তবে তাকে প্রার্থী না করে সেই পরিস্থিতি একটু হলেও সামাল দিতে পেরেছে তৃণমূল। তবে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে দুর্নীতির কাটাকে কাজে লাগাতে চাইছেন সিপিএমের বর্ষীয় নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। আমফানের সময় সুন্দরবনের মানুষের পাশে ছিলেন তিনি। তার ভাবমূর্তিকে ভরসা করেই আশায় বুক বাঁধছে বামেরা। অন্যদিকে প্রাক্তন কংগ্রেস বিধায়ক সত্য বাপুলির ছেলে শান্তানু বাপুলি, তিনি আগে তৃণমূলে ছিলেন। এবার বিজয়ী প্রার্থীর মুখে দল বদলটা মোটেও ভালোভাবে নিচ্ছে না মানুষ। গেরুয়া শিবিরও ক্ষোভ রয়েছে। এই ক্ষোভের ফসল নিজের ঘরে তুলতে পারে তৃণমূল। তবে ত্রিমুখী লড়াইটা বেশ কঠিন। মন্দির বাজার বিজেপির প্রার্থীকে নিয়ে দলের অন্দরেই ক্ষোভ রয়েছে। বেশ কিছু এলাকায় তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে স্বজন পোষণ দুর্নীতি নিয়ে ক্ষোভ রয়েছে। আবার আইএসএফ প্রার্থী বহিরাগত। ফলে তৃণমূল বনাম বিজেপির দ্বিমুখী লড়াই এই কেন্দ্রে। জয়নগর এই কেন্দ্রে এসইউসিআই এর সংগঠন মজবুত, মানুষের আস্থা রয়েছে তাদের উপর। যেন তেন প্রকারেণ এই আসন ফেরাতে চাইছে তারা। ফলে এই কেন্দ্র লড়াই চতুর্মুখী হতে চলেছে। বারুইপুর পূর্ব কেন্দ্র এবার তৃণমূলের প্রার্থী এলাকার যুবনেতা বিভাস সর্দার। কাউন্সিলর হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন। গতবারের জয়ী নির্মল মণ্ডলকে এবার বয়সজনিত কারণে প্রার্থী করেনি দল। অন্যদিকে বিজেপির প্রার্থী চন্দন মণ্ডল একেবারে নতুন। বিভিন্ন জায়গায় তিনি প্রচার সারছেন নিজস্ব ভঙ্গিমায়। ইতিমধ্যে গ্রামীণ এলাকাগুলিতে তিনি কিছুটা সাড়াও ফেলেছেন। সিপিএম প্রার্থী স্বপন নস্কর সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রভাব ফেলতে সচেষ্ট। আব্বাস সিদ্দিকী তার হয়ে প্রচারে এসছেন। সংখ্যালঘু ভোট কাটাকাটির অঙ্কে কে কিস্তিমাত করে সেটাই এখন দেখার বিষয়। ক্যানিং পশ্চিম এলাকায় বিজেপি সংগঠন নেই। রাজ্য সরকারের উন্নয়নের উপর ভর করে নির্বাচনী বৈতরণী পার করতে চায় তৃণমূল। ঘাসফুল শিবিরের গড় হিসেবে পরিচিত এই এলাকা। ক্যানিং পূর্ব বিজেপি সংগঠন নেই। তবে তৃণমূলকে কিছুটা লড়াই দিতে পারেন আইএসএফ প্রার্থী। ব্যবধান কমলেও তৃণমূল প্রার্থীর জয় এক প্রকার নিশ্চিত বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বারুইপুর পশ্চিম বিধানসভার প্রার্থী হিসেবে গত 2বারের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। 10 বছরের তৃণমূলের খতিয়ানকে হাতিয়ার তার। দেবপম চট্টোপাধ্যায় এই কেন্দ্রের বিজয়ী প্রার্থী। তার হাতিয়ার মোদী সরকারের উন্নয়নমূলক কর্মসূচি। আগামী দিনে বারুইপুরকে কিভাবে নতুন করে সাজাবেন তাও তিনি তুলে ধরেছেন। অন্যদিকে লড়াইয়ে রয়েছে সিপিএমের তরুণ তুর্কি লায়েক আলী। মূলত সংখ্যালঘু এলাকাগুলোতে প্রচারে তিনি যথেষ্ট সাড়া ফেলেছেন। ফলে এই আসনেও সংখ্যালঘু ভোট কাটাকাটির অঙ্ক তৈরি হয়েছে। সেই অঙ্কে কে সুবিধা পাবে তা এখনই বলা মুশকিল। আপনারা যদি মনে করেন যে বারুইপুর পশ্চিম কোন দল পেতে পারে, আপনাদের যা মনে হয় আপনারা কমেন্ট করবেন।
পরবর্তী বিধানসভা আসন মকরাহাট পূর্ব। এই কেন্দ্রে বিজেপির একটা প্রভাব রয়েছে, ফলে তৃণমূলকে লড়াই দিতে পারেন বিজেপি প্রার্থী চন্দন মণ্ডল। ব্যবধান কমলেও তৃণমূলের জয়ের বিষয়ে আশাবাদী দলীয় কর্মীরা। মকরাহাট পশ্চিম আইএসএফ প্রার্থী মহিদুল ইসলাম মোল্লা প্রভাব ফেলবেন বলে প্রথমে মনে করা হয়েছিল। বেকার যুবক যুবতীদের টানতে পারবে বলে মনে করা হচ্ছিল। এখানে তৃণমূলেরও সংখ্যালঘু প্রার্থী, ফলে দুজনের মধ্যে ভোট কাটাকাটি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সাংগঠনিক দুর্বলতার জেরে লড়াইতেই নেই বিজেপি। ডায়মন্ড হারবার 2011 ও 2016 সাল পরপর দুবার জিতে তৃণমূলের বিধায়ক হন দীপক কুমার হালদার। সেই দীপক বাবুই এবার বিজেপি প্রার্থী। তার নাম ঘোষণার পরেই বিজেপির মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব। রাজ্য নেতৃত্বের এহেন পদক্ষেপের পর লোকচক্ষে অন্তত বিজেপির আদি ও নব্য এখন একজোট। যদিও আদি বিজেপি নেতাদের মনে এখনো ক্ষোভ রয়েছে, ফলে তাদের পকেটে থাকা ভোট কতটা বিজেপির ভোট বাক্সে পড়বে তা হলফ করে বলাও মুশকিল। তবে ডায়মন্ড হারবারের মানুষের চোখে দীপক হালদারের ভাবমূর্তি স্বচ্ছ, জনসংযোগ তার দুর্দান্ত। তৃণমূল এবার প্রার্থী করেছে ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও এক সময়ের ভাইস চেয়ারম্যান পান্নালাল হালদারকে। তার জনসংযোগও নেহাত কম নয়। এদিকে সিপিএমের তরুণ প্রার্থী প্রতীক উর রহমান, তার রাজনৈতিক পরিচিতি যথেষ্ট, ফলে এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই। ফলতা এই কেন্দ্র থেকে 3বারের বিধায়ক ছিলেন তমনাস ঘোষ। তার মৃত্যুর পর এবার তৃণমূলের প্রার্থী শঙ্কর কুমার নস্কর। এই কেন্দ্রে গোষ্ঠীদ্বন্দ্ব নেই শাসক দলে। একেবারে শেষ মুহূর্তে বিজেপি প্রার্থী করেছে বিধান পাড়ুইকে। গত বিধানসভা ভোটে তিনি সিপিএম প্রার্থী ছিলেন, ফলে প্রার্থী হিসেবে তাকে মেনে নিতে পারেনি স্থানীয় বিজেপি নেতৃত্বের বড় অংশ। সংযুক্ত মোর্চা এখানে প্রার্থী করেছে কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লাকে। ধারে ভারে তাই এই কেন্দ্রে এবারও এগিয়ে তৃণমূলেই। সাতগেছিয়া এই কেন্দ্রটি তৃণমূলের শক্ত ঘাঁটি। 2001-2016 পর্যন্ত 4বারে এই কেন্দ্রে বিধায়ক হন সোনালী গুহ। দল এবার তাকে প্রার্থী না করায় তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তবে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী তিনি নন। প্রার্থী হয়েছেন আমতলার কল্যাণনগরের বাসিন্দা চন্দন পাল। আদি বিজেপির একজন অত্যন্ত সক্রিয় কর্মী তিনি। সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী গৌতম পাল তাল ঠুকেছেন তিনিও। সোনালী গুহর অনুপস্থিতি এবার এই কেন্দ্রে তৃণমূলের ভোট ব্যাংকে কোনো প্রভাব ফেলবে না বলে নিশ্চিত তৃণমূল। স্থানীয় বাসিন্দাদের অনেকের অভিযোগ, সোনালী গুহ তো বিধায়ক হয়েও এলাকায় অনুপস্থিত ছিলেন, তাকে প্রার্থী না করায় ভালোই হয়েছে। ইঙ্গিতটা পরিষ্কার। 2016 বিধানসভা হোক বা 19 লোকসভা, দুটি ভোটেই ব্যবধান বাড়িয়েছে তৃণমূল। এবার সেই ধারা বজায় থাকে কিনা সেটাই দেখার বিষয়। বিষ্ণুপুর 2011 ও 2016 পরপর দুবারে জিতে তৃণমূল বিধায়ক হন দিলীপ মণ্ডল। এবারও ওই আসন তিনি প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অগ্নিশ্বর নস্কর। তার প্রার্থীপদ নিয়েও তুঙ্গে ছিল বিজেপির ঘরোয়া কন্দল। অন্তর্ঘাত হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে বিজেপির একটা বড় অংশ। সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঝুমা কয়াল। তবে 3 প্রার্থীর মধ্যে তৃণমূলের দিলীপ মণ্ডলের দিকেই পাল্লা ভারী। ক্রমেই জয়ের ব্যবধান বাড়িয়েছেন তিনি। বিধানসভার পর লোকসভা নির্বাচনেও ব্যবধান বাড়িয়েছেন তৃণমূল প্রার্থী। এবার এই ধারা বজায় রাখতে পারে বলে আশা প্রার্থী তৃণমূল। পরবর্তী জেলা হাওড়া উলুবেড়িয়া উত্তর। 2011 সাল থেকে তৃণমূলের দখলে এই কেন্দ্র। লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে লিড পেয়েছিল তৃণমূল। তবে ব্যবধান সামান্য কমেছিল। তৃণমূলের উন্নয়নের উপর ভরসা করে নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করছে প্রার্থী নির্মল মাঝি। তবে তার বিরুদ্ধে আমজনতার মধ্যে সামান্য ক্ষোভ রয়েছে। এলাকায় বিজেপির সংগঠন তৈরি করেছে। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভকে কাজে লাগিয়ে আমজনতার ভোট নিজের ঝুলিতে টানতে চাইছে গেরুয়া শিবির। তবে লড়াই সহজ নয়, দুপক্ষে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। উলুবেড়িয়া দক্ষিণ 11 থেকে তৃণমূলের দখলে এই কেন্দ্র। 19 লোকসভা নির্বাচনে ভোট বাড়িয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের সংগঠন মজবুত, ফলে তৃণমূল প্রার্থী পুলক রায়কে লড়াই দেওয়া বেশ কঠিন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী এবং আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন আহমেদের। শ্যামপুর এই এলাকা তৃণমূলের গড়। লোকসভা নির্বাচনে তৃণমূলের ব্যবধান বাড়িয়েছে, উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় স্থানে উঠে এসছে। ফলে এই কেন্দ্রে কঠিন দ্বিমুখী লড়াই হবে বলে মনে করছে ওয়াকি মহল। বাগনান লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিশাল ব্যবধান পেয়েছিল তৃণমূল। তাদের সংগঠন মজবুত। অন্যদিকে বিজেপি জনপ্রিয়তা তেমন একটা নয়, ফলে লড়াই হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির। আমতা এই কেন্দ্রটি কংগ্রেসের দখলে। তবে লোকসভা নির্বাচনে একক লড়াই করতে গিয়ে পিছিয়ে হাত শিবিরকে। দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। এবার সংযুক্ত মোর্চার শরিক হিসেবে আসনটি ধরে রাখতে মরিয়া কংগ্রেস। আবার লোকসভা নির্বাচনের ফল ধরে রাখতে কোমর বেঁধেছে তৃণমূলও। এই দুই দলের ভোট কাটাকাটির অঙ্কে বেরিয়ে যেতে চায় বিজেপি। ফলে এই আসনের লড়াই বেশ আকর্ষণীয় হতে চলেছে। উদয়নারায়ণপুর লোকসভায় তৃণমূলকে বড় অঙ্কের লিড দিয়েছিল এই কেন্দ্র। এই আসনে 90% তপশিলি ভোট। কিছু অংশে তৃণমূল বিরোধী চোরা স্রোত রয়েছে। তবে এই কেন্দ্রের
তৃণমূল প্রার্থী সমীর পাজার জনসংযোগ খুব ভালো। আমফান করোনার সময় প্রচুর কাজ করেছেন তিনি। ব্যক্তিগত কারিশমায় তিনি সেই চোরাস্রোত কতটা আটকাতে পারেন সেটাই দেখা। তবে বিজয়ী প্রার্থী বারবার দলবদল করায় তার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। সব মিলিয়ে কঠিন দ্বিমুখী লড়াই হতে চলেছে এই কেন্দ্রে। জগৎবল্লভপুর এই কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট 30 থেকে 35%। ভোট টানতে সংখ্যালঘু প্রার্থী দিয়েছে আইএসএফ। তৃণমূলের প্রার্থী ভূমিপুত্র সীতানাথ ঘোষ, তার ভাবমূর্তি স্বচ্ছ, তবে তার জয়ের পথে কাটা দলের গোষ্ঠীদ্বন্দ্ব। আইএসএফ তৃণমূলের ভোট কাটাকাটির ফায়দা তুলতে মরিয়া বিজেপি, ফলে ত্রিমুখী কঠিন লড়াই হওয়ার পথে এই কেন্দ্র। পরবর্তী জেলা হুগলি জঙ্গিপাড়া আসন। 2016 সালে এই আসন জিতেছে তৃণমূল। তবে লোকসভা ভোটে এই বিধানসভায় ভোটের ব্যবধান কমেছিল ঘাসফুল শিবিরের। ব্যাপক লড়াই দিয়েছিল বিজেপি। এবার প্রার্থী দিয়েছে আইএসএফ। সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশের ভোট কাটতে পারেন তৃণমূল। তবে মূলত লড়াই তৃণমূল বনাম বিজেপির, হাড্ডাহাড্ডি লড়াই হবে দুপক্ষের মধ্যে। তারকেশ্বর বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের সমর্থনে সভা করেছেন প্রধানমন্ত্রী। তারপরেও তারকেশ্বরের অলিগলিতে তার জনপ্রিয়তা এখনও অনেকটাই কম। তুলনায় প্রচারের দিক থেকে অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী রমেন্দু সিংহ রায়, এলাকার পরিচিত মুখ, ফলে প্রচারে এগিয়ে তিনি। সিপিএম প্রার্থীর জনপ্রিয়তা একটা অংশের মধ্যে সীমাবদ্ধ, ফলে ঘাসফুল ও পদ্মফুলের কঠিন লড়াইও অ্যাডভান্টেজ পাওয়ার বিষয়ে আশাবাদী তৃণমূল। ধনেখালি তৃণমূল প্রার্থী অসীমা পাত্রের বিরুদ্ধে আমজনতার ক্ষোভ রয়েছে। বিধায়ককে অনেক সময় কাছে না পাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। উল্টোদিকে এই কেন্দ্রের গ্রামীণ এলাকায় বিজেপি সাংসদ লোকেশ চট্টোপাধ্যায়ের প্রভাব রয়েছে। সেই সূত্র ধরে স্পেশাল অ্যাডভান্টেজ পেতে পারেন বিজেপির তুষার মজুমদার। তবে লড়াইটা মোটেই সহজ নয়। হরিপাল করোনা পরিস্থিতিতে রক্তের সংকট কাটাতে গোটা এলাকা ঘুরে মহিলাদের নিয়ে রক্তদান শিবির করেছেন এবারে তৃণমূল প্রার্থী করবী মান্না। লকডাউনে বাড়ি বাড়ি ঘুরে খাবার পৌঁছে দিয়েছেন তিনি, ফলে এলাকায় ইতিবাচক ভূমিকা রয়েছে তার। অন্যদিকে বিজেপি প্রার্থী সমীরণ মান্না তৃণমূলে ছিলেন, দলবদল করে নব্য বিজেপি তিনি। তবে তৃণমূলে থাকাকালীন প্রচুর কাজ করেছেন সমীরণ, সেটা তাকে কিছুটা হলেও অ্যাডভান্টেজ দেবে। তবে এই কেন্দ্র কঠিন লড়াইয়ে জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল। পরশুরা এই এলাকায় তৃণমূলের সংগঠন মজবুত, তবে লোকসভায় ভোটে কড়া টক্কর দিয়েছিল বিজেপির বিমান ঘোষ। সংগঠন মজবুত করেছেন তিনি। এদিকে তৃণমূলের দিলীপ যাদব পড় খাওয়া রাজনীতিবিদ, বহু নিষ্ক্রিয় কর্মীদের দলে ফিরিয়েছেন, ফলে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই কেন্দ্রে। আরামবাগ লোকসভার নিরিখে এই বিধানসভা কেন্দ্রে 4000 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। 2016 সালের বিধানসভা ভোটে জিতেছিল তৃণমূল প্রার্থী। সংখ্যালঘু এলাকা হওয়ায় বিজেপি সংগঠন নড়বড়ে, ফলে তৃণমূলের জয় পাওয়া অনেকটাই সহজ বলে দাবি দলীয় কর্মীদের। গোঘাট লোকসভায় 1000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয় পেয়েছিল তৃণমূল। সংগঠনের নিরিখে অনেকটা এগিয়ে তারা। অন্যদিকে বিজেপির এবারের প্রার্থী বিশ্বনাথ কারক আগে ফরওয়ার্ড ব্লকে ছিলেন। গেরুয়া শিবিরের প্রার্থী হওয়ায় দলের অন্দরে তার বিরুদ্ধে ক্ষোভ ছিল। তবে এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। খানাকুল তৃণমূলের দখলে এই কেন্দ্র। গত বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল ঘাসফুল শিবির। লোকসভা ভোটে এগিয়েছিল তৃণমূল। সংখ্যালঘু প্রধান এলাকা হওয়া সত্ত্বেও আইএসএফ প্রার্থী তেমন একটা সুবিধা করতে পারবে না বলে মনে করছে ওয়াকিব মহল। সংগঠনের নিরিখে পিছিয়ে বিজেপি, ফলে লড়াইটা তুলনামূলক সহজ ঘাসফুল শিবিরের। আপনারা কি মনে করেন এই 31টি আসনে কোন দল জয়লাভ করবে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।